আলাইকুম, ভূত এফএম সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহজাহান এবং আছে আমাদের আজকের অতিথিরা। আর আমরা একটা প্রবলেমের কারণে কিন্তু আমরা গত সপ্তাহের এপিসোডটা বানাতে পারিনি। আর তারপরেও যেটা কথা সেটা হচ্ছে যে আসলে ভূত এফএম এটা কিন্তু বন্ধ হয়ে গেছিল, আর রাসেল ভাই কিন্তু বন্ধ করে দিয়েছিল বিধায় কিন্তু আমি আজকে কিন্তু ভূত এফএমটা চালু করেছিলাম, কিন্তু আজকে আপনারা চেয়েছিলেন বিধায় আজকে কিন্তু 8 নাম্বার এপিসোড। তো যেহেতু আবার রাসেল ভাই আরও একটা নতুন অনুষ্ঠান নিয়ে ফিরে এসেছে ভূত.com, তো আমার অনুষ্ঠানটা কি আসলে চালাবো কি চালাবো না এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তো আসলে কি করব, আমি কি এটা কন্টিনিউ করবো নাকি এটা স্টপ করে দেবো, এর ডিসিশনটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন। আমি চালাবো কি চালাবো না অবশ্যই এটা আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। তো আমি আর কথা বাড়াবো না, জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হলো bhutfm888@gmail.com, যেটার স্পেলিংটা হচ্ছে BHOOTFM888@gmail.com, যেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক আছে, সেটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি জাস্ট চলে যাব সরাসরি প্রথম অতিথির কাছে, শুনবো তার প্রথম ঘটনা। জাস্ট নাম দিন। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব আলী। তো সময়টা ছিল শীতকাল। তো আমাদের অনেকগুলো খেজুর গাছ ছিল। এখন থেকে প্রায় 3 থেকে 4 বছর আগের সেই ঘটনাটি, এটা আজকে আপনারা শুনতে যাচ্ছেন সেটা। তো 3 থেকে 4 বছর আগে আমাদের বাসায় অনেকগুলো গাছ, আমাদের অনেকগুলো গাছ ছিল, খেজুর গাছ। তো খেজুর গাছ করার জন্য আমরা গেছো রাখতাম, মানে গেছো বলতে হ্যাঁ গাছটা লাগানোর জন্য। গেছো বলতে না বুঝতে পারেন, গেছো হচ্ছে যে গাছটা লাগায় তাদেরকে আমাদের গ্রামের ভাষায় গেছো বলে। আমার দাদার বয়সী লোকটা ছিল, হ্যাঁ, তো আমি তাকে দাদা দাদা বলে ডাকতাম। তো একদিন দুপুরে তার খাবার নিয়ে যাচ্ছি, তার কাছে খাবার নিয়ে যেতে হতো। হ্যাঁ, প্রতিদিনই খাবারটা নিয়ে যেতে হতো। তো ওই গাছে যখন করতো, গাছ লাগাতে যেত, আমাকে আগে বলে দিত যে আজকে এই জায়গায় খাবার নিয়ে যাও, আজকে এই ভিটিতে থাকবো বা এই জমিতে। তো যাই হোক, আমাকে সেদিনও বলে গেছে। আমি গেছি খাবার নিতে, আমার একটু দেরি হয়েছে, খাবারটা নিয়ে যেতে একটু দেরি হয়েছে। তো যেতে যেতে দেখি আরো জোরে জোরে ডাকছি আমি। আমি আর একটা কথা বলি, যে যেই ভিটাতে আমরা যাব সেই ভিটার পাশে হিন্দুদের শ্মশান ঘাট ছিল। হ্যাঁ, তো শ্মশান ঘাটটা ক্রস করে আমাকে যেতে হতো। আর এমনিতেই তো শুনি যে দুপুরের দিকে বেতারটা এগুলা তো একটু তো তার মধ্যে একটু ভয় আছে। তারপরে ওই জায়গাটা একটু সিরিয়াস জায়গা। তো যাই হোক, আমি যাচ্ছি, তো কন্টিনিউ যাই, প্রতিদিন যাই। তো যাচ্ছি, যে দেখি দাদা নাই। আমি দাদাকে ডাকলাম, দাদা, মানে আমার খাবারটা নিয়ে যেতে দেরি হয়েছে, সেই দেরির কারণে অন্য জায়গায় চলে গেছে দাদা, অন্য জায়গাতে চলে গেছে। তো মানে অনেক কটা ভিড়ে তো কাজ অনেক, বুঝতে তো পারছেন যে এই ভিটাতে না হলে ওই ভিটাতে থাকে। তো যাই হোক, আমি যাই, যাওয়ার পরে ডাকি, দাদাকে পাই না, না পাওয়ার পরে ভাবছি যে দেখি তো একটু গাছের দিকে লাগানো হলো কি, আমরা তো বুঝি যে গাছের রসের হাড়ি থাকবে। তো গাছের দিকে তাকাইতে হঠাৎ আমার চোখ যায় সেই শ্মশান ঘাটের দিকে। তো শ্মশান ঘাটে গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে একটা শিমুল গাছ ছিল, অনেক বড়। সেই ওই জায়গার ভিতরে বিশাল বড় একটা গাছ। তো দেখি মানে কি ছিল সেটা আমি বলতে পারবো না, পরে আস্তে আস্তে ক্লিয়ার হই। তো ওই শিমুল গাছের ইয়েতে একটা চাহে তাই হবে, যাই হোক। তো এই পাশে একটা পা দিয়ে আছে, আর আমি যে এখানে দাঁড়ায় আছি, যে ভিটা গেলে আমার যে আশেপাশে আমাদের ভিটার পাশে আরো ভিটা আছে, ওইসব ভিটার উপর দিয়ে মানে অনেক দূর দিয়ে তো আরেকটা ভিটা আছে। ওই ভিটাতে একটা বড় গাছ আছে। বড় গাছটা ছিল যত সম্ভব মেহগুনি গাছ ছিল, বড়। হ্যাঁ, তো ওই মেহগুনির গাছে আর এই পাশের শ্মশান ঘাটের এই শিমুল গাছের উপরে 2 পা দিয়ে দাঁড়ায় আছে, আর চুলগুলো বট গাছের যেমন ওরকম ভাবে নিচের দিকে ঝুলে আছে। চুলটা বাতাসে দুলছে, মাটির থেকে দুলছে। তো আমি দেখে আমার তো একটু ভয় লাগে, ভয়ে তো আমার গা পা হয়ে গেছে, ঘেমে গেছে, আমি অস্থির, মানে মনের মধ্যে ফিল করছি।
হোক, আমি সত্যিই খুব ভয় পাইছি ভাই। মানে ভয় পাওয়ার পরে আমি আর ইয়ে করিনি। তো আমি আস্তে 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 জোরে আসতে পারছি না, যে মনে হচ্ছে যে আমি দৌড়াবো না হেঁটে আসবো। আমি কনফিউজে পড়েছি আমি কি করব। তো এখন আমি তাও আস্তে আস্তে আসলাম, এসে দাদার সাথে আরেকটা যে ইয়াতে ওখানে গিয়ে দেখা হলো। পরে দাদাকে বলি, সে বললো যে আমি যদি এরপর থেকে যেখানে বলবো ওখানে যেও, আর আগে আমাকে একটু ডেকো। তো দাদাকে বললাম, কেন দাদা? হ্যাঁ, তো দাদা বললো যে দেখো এগুলা জিনিস তো ইয়ে না, ভালো না। তারপরেও তুমি যখন, আমি দাদাকে অনেকবার ধরি যে দাদা আমাকে বলতে হবে কিসের জন্য আমি এ করবো, তখন তো ওইভাবে অতটা বুঝি না, এ সম্পর্কে অত ধারণা ছিল না আমার। পরে দাদা আমাকে আরেকটি ঘটনা বলে শোনাই, যে আমিও একদিন এভাবে দেখি যে ওই কাঁঠাল গাছে সে শুয়ে চুল শুকাচ্ছিল। আমাকে সরাসরি সে নিষেধ করে দেয় যে তুই যখন আসবি তখন আমাকে জানায় আসবি, যে ওদেরকে ইয়ে করবি যে আমি আসছি, আমার কিছু ইয়ে করো না। আর আমি এখন এই গাছটা তুলবো। ওই কোনারপুরে একটা খেজুর গাছও ছিল, তার পাশে একটা কাঁঠাল গাছ ছিল। ওই কাঁঠাল গাছে আবার ওই, আমি যখন যে সময়টার কথা বলছি ঘটনাটা, তার বছর তারও 2-3 বছর আগে আমাদেরই আমার এক চাচা ওই গলায় দড়ি দিয়ে ওই গাছেই মারা যায়। হ্যাঁ, তো তারপর থেকে ওই জায়গাটারও বেশি হয়েছে, অনেক মানুষ ভয় করে। আবার বিভিন্ন সময়ে ওখানে দেখা যায় পাশে আবার দাঁড়া আছে, মানে নদী, ছোট নদী। তো ওই নদীতে বিভিন্ন জন বিভিন্ন রকমের জিনিস দেখে। অনেকজন দেখে যে পাঠা ঘুরছে, অনেকজন দেখে যে মহিষ পিঠ বের করে পানিতে দাঁড়ায় আছে। তো এরকম দেখা যায়। আমি কোনোদিন দেখেছিলাম না, সেদিনকে আমি আসলে দেখে আমি খুবই ভয় পাই। তো এই ছিল আমার ঘটনা। আচ্ছা, ধন্যবাদ বিপ্লব আপনার ঘটনার জন্য। আর আমি এখন চলে যাব, আমি কোনো কথা বাড়াবো না, জাস্ট চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। তিনি একজন হুজুর মানুষ, মাদ্রাসার স্টুডেন্ট। তো আমি শুনবো দ্বিতীয় অতিথির কাছে, শুনবো তার প্রথম ঘটনা। জাস্ট নাম দেন ঘটনা। আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ। আমি ঢাকাতে পড়াশোনা করি। আমার বাসা দোমাদি গ্রাম, রাজশাহী জেলা, পুঠিয়া থানা, পুঠিয়া। আমি প্রায় আমাদের গ্রামে আমাকে সবাই পরিচিত আমি, এবং আমাদের গ্রামে সবার কথা আমি আবদার রাখি। তাই 5-6 বছর থেকে আমি মসজিদে একাই এতেকাফ করি। তো হঠাৎ একদিন প্রায় 2017 সাল বা 18 সাল, আমি প্রায় 16 থেকে রমজান মাসে 16 থেকে 17 দিন আমি এতেকাফে ছিলাম। যে তার আগে আমি ছিলাম, যে তার আগে আমি ছিলাম দেখতে যেত। আমি মসজিদের ভিতরে ঘুমালে চাবিটা দেখলাম আমাকে পেত না, কিন্তু আমি মাঝে মাঝে নামাজ পড়ার জন্য আমি মসজিদের ভিতরে ঢুকতাম। তো ঢোকার সময় আপনারা সবাই জানেন যে মসজিদে জিন বা যাই হোক, ভালো মন্দ তো সব সব জায়গাতে আছে, মানুষ যেমন আছে সবই আছে। তো তারা নামাজ পড়ে। তো আমি একা মানুষ, মনের ভিতরে একটু ভয় লাগে, আবার কিছু মনে করি না, মানে সাহস হয়ে যায়। আমি নামাজ পড়ি, ওরাও আমার পাশে নামাজ পড়ে, তখন বোঝা যায় যে আসলে আমার পাশে একজন নামাজ পড়ছে বা কেউ কিছু নামাজ পড়ছে। কিন্তু তারা আমি বুঝতে পারি তাদের মানে মসজিদের মেম্বার থেকে সুগ্রাণ বের হয়। মনে হয় যে আমার পিছনে হয়তো বা আমার মানে ইমাম বানায়, তারা হয়তো বা কেউ নামাজ পড়ছে এরকম। আমাকে ভালো লাগে, আমাকে তারা ক্ষতি করে না, আমার সাথে অনেক সময় অনেক আওয়াজ শোনা যায়, কিছু মনে করে না। তো হঠাৎ একদিন আমি বাইরে শুয়ে আছি প্রায় 1টা থেকে 1:30টা।
কবর থেকে উঠে চলে আসছে একটা, হ্যাঁ বাতি, এবার একটা মহিলা একবার কবরে আছে। এখন আমি আমি এবার বাথরুমে গেছি, বাথরুম থেকে আসি আমি দেখছি এই কাহিনী। তো এখন আমার মনের ভেতরে একটু সাহসও আছে, ভয়টা করি না। পরে আমি একটু আগায় গেলাম মসজিদের ভিতর থেকে। পরে আমি অনেকবার তাকে ডাকলাম যে কি ব্যাপার, আপনি এখানে কি করছেন, প্রায় অনেকবার। সে আমার কথা মানে কোনো উত্তর দেয় না, কোনো রেসপন্স নাই, সে চলে গেল। তা আমি কিছু মনে করলাম না, আমি এসে শুয়ে পড়লাম। প্রায় তার পরের দিনে এরকম মাঝে মধ্যে এমন হয়, আমি জিজ্ঞেস করি সেই কথা বলে না। তো হঠাৎ করে একদিন মানে আমাকে উত্তর দিল যে এরপর থেকে তুমি আমাকে জিজ্ঞেস করো না, আমি আমার কাজই করি। পরে আমি বুঝলাম হয়তো বা তাদের কথাবার্তা একটু আলাদা টাইপের লাগলো। আমি নিজেই এতেকাফ করলাম। তবে তারা আমার কোনো ক্ষতি করেনি এবং ভালো, জিনদের ভিতরে অনেক ভালো থাকে এবং নামাজ কালাম পড়ে তারা। আচ্ছা, ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আবারও প্রথম অতিথির কাছে, তার আগে ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। ওয়েলকাম ব্যাক ভূত প্রেমে, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তো আমি আর কথা বাড়াবো না, আমি জাস্ট চলে যাব দ্বিতীয় অতিথির কাছে। হুজুর মানুষ, তার আরও একটি ঘটনা আছে, শুনে আসবো তার ঘটনা। দেন আমরা চলে যাব প্রথম অতিথির কাছে। দেন আমি ফয়সাল আহমেদ, আমি মাদ্রাসায় পড়তাম এবং এখনো পড়ি। আগে আমি রাজশাহীতে পড়তাম। রাজশাহীতে পড়া অবস্থাতে আপনারা সবাই জানেন মাদ্রাসায় যেমন মানুষেরা পড়ে, সেরকম জিনেরাও মাদ্রাসাতে পড়ে। তেমনিভাবেই প্রায় দীর্ঘ 6 থেকে 7 বছর আমাদের সাথে একটা জিন পড়াশোনা করেছে এবং আমরা সবাই আস্তে আস্তে বিষয়টা জানতে পারছি সে আসলে জিন। যে আমাদের মানে বোঝাই জানা সে জিন। হঠাৎ করে সে আমার অনেক বন্ধু ছিল, তার বাসা আমাদের পরিচয়, তার বাসা চাপাই নবাবগঞ্জ। আমি প্রথম বর্ষে ভর্তি হয়েছি, প্রথম থেকে একবার 6 বছর পড়াশোনা করেছে। তার ব্যবহারটা আবার অনেক ভালো ছিল এবং অনেক মেধাবী ছেলে। সে আমার পাশেই ঘুমাতো, ঘুমাতে একদিন আমি হঠাৎ করে ঘুমাতে দেখছি যে তাই সে নাই। আমি চিন্তা করলাম, তার নাম ছিল ইউসুফ, সে নাই। আমি বললাম কি ব্যাপার বন্ধু, তার সাথে আমার তুই টাকার সম্পর্ক, যেহেতু অনেক আগ থেকে পড়াশোনা করি আমরা এবং অনেক সে মেধাবী, অনেক ছাত্র। হঠাৎ করে সে দেখছে নাই। তখন আমি দেখলাম যে সে কোথায় গেল, কি কাহিনী। তখন আমি কিছু মনে করি এরকম মাঝে মাঝে সে রাত্রে থাকে না, তার বন্ধু বান্ধব আছে, যেরকম আমাদের বন্ধু বান্ধব, তার সাথে দেখা করতে যায়। কিন্তু সে কিন্তু আমাদের সাথে মানে সেই বিষয়টা ধরা দেয় না, কিন্তু একবার সাধারণ মানুষের মতোই, যেরকম আমরা পড়াশোনা করি সেও পড়াশোনা করে। তো একদিন এরকম ভাবে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা থাকে না সে। আর পাশে মাদ্রাসাটা একটু নির্জন এলাকাতে, পাশে একটা ভাটা ছিল, যেখানে ইট বানায়, সেখানে অনেক জঙ্গল টঙ্গল। হঠাৎ করে একদিন আমি ভাবলাম যে সে কোথায় যায়। আমি বিষয়টা একটা বড় ভাইকে জানালাম, আমাদের বড় ভাই ছিল, তার বাসা চাপিয়া বগুড়াতে। বিষয়টা জানালাম, তখন আচ্ছা তুমি হয়তো বা সে আমার আগে কিছু হয়তো বা জানি না আমি। তখন বললো তুমি এমনি ঘুমাও, ওই যেমন তাই করি। আমাকে সে কথা বললো। তারপরে আমি না, মনের ভেতর আমার মানে না যে সারা একসাথে পড়াশোনা করি আমরা, কি করা যায়। 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে সে হারায় যায়। রাত্রে 1 ঘন্টা, 2 ঘন্টা তার বন্ধু বান্ধবের সাথে দেখা। আমি একদিন হঠাৎ করে গেলাম, যখন পিছিয়ে গেলাম, সে কিন্তু বিষয়টা বুঝতে পারেনি। আমি তাকে জিজ্ঞেস করি কোথায় যা, বলছে বলে বাইরে যাই। আমি দেখছি যে সে তার পিছিয়ে গেছে। আমি সে রাত্রে পিছিয়ে গেছে অনেকক্ষণ পরে। মানে প্রথমে আমি ধারণা করেছি যেতে পারে, তার অনেকক্ষণ পরে যাই দেখছি যে তারা অনেক মানে সেই হেঁচামেচার পরে আমি তো একটু মানে দম খাই গেছি। পরে আমি সেখান থেকে ভয় পালা চলে আসি। পরে আমি শুয়ে আসি। পরে আমার সেই গায়ে জ্বর আসে। পরে সে আমাকে জিজ্ঞেস করে, বন্ধু তোমার কি হয়েছে, তোমার মন খারাপ, তুমি আমার সাথে কথা বলো না। আমার মনের ভিতরে হয়। তারপরে আমি গেলাম। তারপরে আমি একদিন সাহস নিয়ে আমি গেছি, সে আবার গেছে। হয়তোবা সেও মনে করে ধারণা করেছে যে আমার বন্ধু হয়তো কি হঠাৎ করে কথা বলতে না, জানতে পারলো কিনা, মানে সেও ভয়ে থাকতো।
ভয় ভয় থাকতো এটাই, এই কারণে যদি এটা হুজুররা যদি জানে, ওস্তাদেরা যদি জানে, তাহলে ওকে তারা মানে ওখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা তারা করবে। এজন্য সে ভয় ভয় থাকে, কাউকে কিছু বলে না। একদিন আমি হঠাৎ করে আমি সাহস করে গেছি ওখানে, যাই দেখছি ওরা সে কথাবার্তার করতে, সেবার তখন ওরা কি যেন অনুষ্ঠান হচ্ছিল, যাই হোক আরো হিন্দু বন্ধুরাও ছিল, অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান হয় তখন সে আমার বন্ধুরা আমার মানে বিষয়টা বুঝতে পারছে, এখন সে যতই জিন হোক, আমরা তো মানুষের একটা ভালোবাসা মহব্বত আছে, আমরা একসাথে সে চায়নি যে ওখানে যেন ওরা দেখতে পায়, তখন ওটা খারাপ তো আছে, হয়তো বা এর ক্ষতি হতে পারে। তখন সে যে বিষয়টা বুঝতে পারে, সরাসরি ওয়ে বুঝতে পারছে যে আমিও বিষয়টা জানি ফেলছি। তো আমি যে বিষয়টা বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো, সে আমার হাত ধরে কান্নাকাটি লাগাই দিচ্ছে। আমি বললাম, তুমি আমাকে মারলে বন্ধু, আমার রাগ হয়েছে। তখন বললো, বন্ধু তোমাকে আমি মারিছি ওখানে, আমিও রাগে, কারণ তারা যদি দেখতে পারতো, কারণ খারাপ ভালো তো আছে, আমি যতই আমি যদি মন করতাম তোমাকে মেরে ফেলতে পারতাম, বিষয়টা তুমি জানে ফেলছো। কিন্তু আমি আসলে একসাথে আমরা ওঠা বসা করি, একসাথে পড়াশোনা করি, সেদিন চাইনি তোমার কোনো আমার একটা ভালোবাসার মহব্বত আছে, তার জন্য তোমাকে ওখান থেকে আমি মেরে নিয়ে চলে আসছি। তারপরে সে আমার মানে একবারে হাতটা ধরে, বন্ধু আমাকে আমি এখানে পড়াশোনা করতে চাই তোমাদের মতো, আমার বাবা হুজুর, আমার মা, আমার পরিবারটা মানে হুজুর টাইপের, পড়াশোনা করতে চাই। পরে আমি বললাম যে বন্ধু আচ্ছা ঠিক আছে, আমি ফোন নাম্বার আছে, সে ফোন নাম্বার আছে, সে মানুষের যে ফোনটা ব্যবহার করতো, এবং সে অনেক ধনী ধনী পরিবারের ছেলে, মানে রাজকীয়, মানে রাজার পোলাপান যেভাবে চলাফেরা করে, সে তেমন ভাবে চলাফেরা করতো। এটাই। ধন্যবাদ আপনার ঘটনার জন্য ফয়সাল। আর ঘটনাটি কিন্তু খুবই আনকমন, আমি মানে বলার ভাষা নাই, এটা আপনারা আপনাদের জায়গা থেকে আসলে বিচার করবেন। আর ব্যাপার হচ্ছে যে আসলে ঘটনাটা কেমন লাগলো, ভালো কি খারাপ, অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন চলে যাব। আপনি কি চলে যাবেন নাকি একটু বসবেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি থাকেন, যেহেতু আপনার আর কোনো হয়তো ঘটনা নাই। ওকে ঠিক আছে, আপনি থাকেন। আমি আর কথা বলবো না, জাস্ট চলে যাবো প্রথম অতিথির কাছে, শুনবো তার দ্বিতীয় ঘটনা। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব আলী। তো সময়টা ছিল জ্যৈষ্ঠ মাস 2016 সালে। তখন আমরা আম কুড়াতাম, আমের সময় আম কুড়াইতাম। তো আম কুড়ার প্রতি এমন একটা নেশা ছিল যে রাত যে কয়টা হয়েছে এদিকে আমাদের খেয়াল নেই, সময় ঘড়ির দিকে তাকায় না, কিন্তু আম পড়েছে কি সেই দিকে আমাদের যে আম খুঁড়তে যাবো, সবার আগে যাবো, এমন একটা চিন্তা ধারণা আমাদের মাঝে কাজ করে। তো এভাবে আমরা আম কুড়াতে যাই, প্রতিদিনই যাই। আবার হয়তো বা এমনও করি, কতদিন চালাকি করি যে আম কুড়াতে যাই, একাই যাই, যা আমগুলো কুড়াই নিয়ে এসে বাসায় রেখে পরে আর বন্ধুদের ডাকতে যাই যে চল বন্ধু আম কুড়াতে যাই। হ্যাঁ, পরে যায় দুইটা পেলাম না পেলাম, ও পেল না, মানে আমি জিতে থাকলাম, এরকম একটা এটা করতাম সেই সময়টাতে। তো সেভাবেই আমু করি। তো আমু একদিন এরকম অনেক রাত্রে যাই, কিন্তু তখনও আমি জানতাম না যে আসলে এত রাত্রে যাব। আমি হয়তো ভাবছি যে আজানের একটু আগে যাব, কি আজানের পরে সাথে সাথে যাব,
তাহলে তাদের আগে নেসলাম, পরে ওদেরকে ডাকবো। তো আমি ভাবতে পারি না যে এত রাত্রে আমি যাব। তখন রাত ছিল প্রায় 12:30 1টার মতো। আমি আসলে বুঝতে পারি নাই যে এত রাত্রে গেছে। আমি পরে অবশ্য বাসায় এসে ঘড়ি দেখে সময়টা আমি বুঝতে পারছি যে এত রাত হয়েছে। তো যাই, আমি আম কুড়াতে যাই। যাওয়ার পরে আমের যে বাগান, অনেক বড় বাগান, অনেক আগের গাছ, প্রায় মানে বাগানটা আমাদের হলেও মানে আমরা ওইভাবে জানি না যে কে লাগাইছিল গাছ। আমার দাদারা বলে যে আমার বাবারা লাগাই গেছিল, এরকম আর কি। অনেক পুরনো গাছ, তো এখনও আছে, সেই গাছগুলো এখনও আছে। তো যাই হোক, আমি আম কুড়াতে যাই। আম কুড়াতে গিয়ে বাগানে যেই প্রবেশ করছি তখনই মনে হলো যে অনেক আম পড়ে আছে। আমি বুঝতে পারছি যে অনেক আম, মানে এত আম আমি এর আগে কোনোদিন আমি এত আম খুঁটিনি কো। আমার তো মনে খুবই আনন্দ যে আমি আজকে আম কুড়াবো, সবগুলোর চাইতে বেশি কুড়াই, তারপরে ওদেরকে ডাকতে যাবো। আমার আম কুড়ার মানে কুড়ানোর আগ্রহটা আরও বেশি হলো। আমি আম কুড়াচ্ছি, কুড়াতে কুড়াতে, হ্যাঁ হাতে টস আছে, তো আম কুড়াতে কুড়াতে মানে আমার যে জায়গাটা নিয়ে গেছি আম রাখার জন্য, সেই আমাদের ভরে গেছে, ওই ব্যাগ ভরে গেছে। হ্যাঁ, তো ব্যাগ ভরে গেছে। তো আমি ভাবছি যে বাড়িতে যাব, এই ফাঁকে যদি কেউ চলে আমগুলো কুড়ে নেই। এই ভেবে আমি একটা গাছের গোড়ায় পালা দিছি, হ্যাঁ রেখে দিয়ে আবার আম কুড়াচ্ছি। এভাবে আমি প্রায় 3 থেকে 4 ব্যাগ আম কুড়াই ফেলছি, যে জায়গাতে অন্য দিনে মানে একটা ব্যাগে ভরে না, অসম্ভব একটা ব্যাগ ভরা। তারপরেও নষ্ট আম দেখি, ফেটে যায়, মানে পচা, এরকম বিভিন্ন আম পাই। তো সেদিনকে আমগুলো সব ভালো, খুবই ভালো আম। তো দেখ, আমি 4 থেকে 5 ব্যাগ আম কুড়াই ফেলেছি। কুড়াই ফেলার পরে দেখছি যে না, আম যে শেষের দিকে। তো ভাবছি যে আমগুলো রেখে আসি। দেখছি বন্ধুরা যেন 2-4টা থুই, যাতে আসে আমি আবার বলতে ওর সাথে ওগুলা করতে পারি। না ছাড়া তো তারা বলতে কে পারে, কাম করে নাই। তো যাই হোক, যখন আমি যেই আমের গাছের যাই, ওই যেখানে রাখছিলাম আমগুলো, হ্যাঁ পালা দিয়ে রাখছিলাম, যে দেখি যে আম নাই, একটা আমও নাই। আমি বলছি কি ব্যাপার, আমি গাছ ভুল করছি মনে হয়। বলে আরেকটা আমের গাছের কাছে যাই, যা দেখি যে না, সেখানেও আম নাই। তারপরে আমি আমার কাছে যেহেতু টর্চ আছে, আমি টর্চ মেরে দেখি, তো মনে হচ্ছে দূর থেকেও যে ওই গাছের তলে আম রাখছে, এরকম মনে হচ্ছে। ওখানে দেখছি ওখানেও আম নাই। মানে আস্তে আস্তে আমাকে একটা, ওই পাশে ভিটা আছে ভয়ঙ্কর, মানে তেমন কোনো তার নামের প্রচলন নাই, তবু জায়গাটা একটু খারাপ। তো মানুষ দিনের দিকেই ওই দিকে আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি বুঝতে পারছি ওই দিকে মানে মানুষ দিনেও যায় না, ওই ভাগে ভয়ে আর কি, যাই হোক যায় না। তো দূর থেকে লাইট মেরে দেখি যে মনে হচ্ছে যে ওই আমের গাছের তলায় আম আছে। যাচ্ছি, দেখছি যে না, ওইখানে নাই। পরে আবার আমি খোঁজ করছি, দেখছি যে আমার তখন মানে মাথা থেকে এই চিন্তা চলে গেছে যে আস্তে আস্তে আমি ভিতরে চলে যাচ্ছি। আমি বুঝতে পারি নাই, পরে বুঝতে পারি যে আসলে আমি তো অনেক দূরে চলে আসছি। এরকম একটা বিশাল বড় আমের বাগান। তো যা দেখি মনে হচ্ছে যে ওই আমের গাছের গায়ে আছে, যাই সেখানেও নাই। পরে আমি হঠাৎ থমকে যাই যে কি ব্যাপার, আমি যেহেতু আমি তো মানুষের কথায় আসিনি যে ওই গাছের তলে আম আছে নিয়ে আসে, আমি নিজে পালা দিছি। তো আমি হয়ে যাই, যার পরে ভাবি যে কি ব্যাপার, এগুলো আমার সাথে কি হচ্ছে। পরে আমি বাড়ির দিকে আসবো এমন করতে দেখি যে 3-4টা আমের গাছের ডাল ভেঙে ভেঙে পড়ে গেল। এমন মানে হঠাৎ, কোনো বাতাস নাই, কিছু নাই, অযথাই মনে হলো যে 3-4টা আমের গাছের ডাল ভেঙে পড়ে গেছে। তো আমি ডাল যে কিসে ভাঙছে এই দিকে যতটুকু না ভয় পাইছি ওটাতে, কোনো ডাল যে হঠাৎ করে ভেঙে পড়ছে এটাতে আমি বেশি ভয় পাইছি আরো। তো পরে একসাথে 3-4টা আমের গাছের ডাল ভেঙে ভেঙে পড়লো, অনেক বিকট আওয়াজ করে। মানে গাছ তো অনেক বড়, সেহেতু তার শাখা পোশাখা অনেক বড়, তো ভাঙছে তো অনেক আওয়াজ। তো তার যে বাগানের কাছে আম কুড়াতে গেছি তার পাশে একটা বাড়ি ছিল। তো নতুন বাড়িটাও দিচ্ছে নতুন, তাদেরও একটু ভয় ভয়, তারা ওই ভাগে বের হয় না। তো এখন আমিও ওদের কাছে যাইনি, না যায় আমি তো অনেক ভয়ে হয়ে গেছি, আমার ঘাম ধরতে শুরু করে দিয়েছে। পরে হঠাৎ করে আমার লাইটে আলো নেমে, এমনিতেই আলো নেমে যায়, চার্জ অনেক আছে মনে হচ্ছে আমার, যে চার্জ অনেক আলো দেখাচ্ছে, হঠাৎ করে আমার আলোটাও নেমে গেছে। যাই হোক, আমার হাত থেকে পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে দেখছি আর জ্বলে না। পরে আমি তো অন্ধকারে আরও হয়ে গেছি, হ্যাঁ ভয় পেয়ে গেছি। পরে এইভাবে আমার সাথে
মানে এই ঘটনাগুলো প্রায় প্রায় হতে হতে, মানে প্রায় বলতে সেই দিন সেই রাতেই এই গাছে মনে হচ্ছে যে ভেঙে পড়ছে, ওই গাছ ভেঙে পড়ছে, এমন হচ্ছে। আর আমি তখন মানে শুধু চিৎকার করি নাই, কিন্তু অনেক ভয়ে আমি বাগানের মধ্যে দৌড়াদৌড়ি করছি, এমন পরিস্থিতি। মানে যেদিকে যাচ্ছি, মানে যখনই বাগান থেকে বের হয়ে আসতে চাচ্ছি তখন ওইদিকে আমের গাছ ভেঙে ভেঙে পড়ছে এরকম। তো আমি তো জেনে শুনে আর আমের গাছের তলে যে চাপা খাবো না, তো তখন আমি সরে আসছি ওই দিক থেকে। এই করতে করতে তখন ওই যে প্রত্যেক দিন আমার যে করি যে বন্ধুরা আসে যে ওর আগে আমি বাগানে যাব, ওর আগে আমি বাগানে যাব। তো ঠিক হয়তোবা আল্লাহ তাকে আমাকে হয়তোবা রক্ষা করার জন্যই পাঠিয়েছিল নাকি জানি না। তো সেও এসেছে ওই বাগানে আম করতে এইভাবে, আমি যেভাবে আসছি যে তাদের আগে যে খুঁটে তারপরে তাদেরকে ডাকবো, তো সেও ওরমভাবে আসছে যে আমি আগে খুঁটে তারপরে তাকে ডাকবো। তো আসাই তাকে দেখতে পাই, আমি দেখতে পাই আমার একটু মানে আসে যে একটা মানুষ দেখতে পাইছি। পরে দেখি যে সেই ছেলেটা আসছে। তো সে বলছে কি ব্যাপার বন্ধু, তোমাকে এমন দেখাচ্ছে কা, বা কি ব্যাপার তুমি কখন আইছো, তুমি আমাকে ডাকতে যাও, আজকে এত আগে আসছো, ডাকোনি কেন, এমন সে বলে। পরে আমি বলছি যে বন্ধু সব ঘটনা বলবো, তো আমরা চল এখন আগে বাড়ি যাই। সে বলছে না আমার আম খুঁটবো তো, এমন সে করছে। বলছে যে না আমি আম খুঁটবো না, আর আমি আগে বাসায় যাব, এমন নিয়ে আমি মানে এই বাগান থেকে চলে যাব। আমার তো ও তো জানে না যে আসলে এমন একটা ঘটনা হ্যাঁ আমার সাথে কি হয়েছে ঘটেছে, কিন্তু ওকে আর মানাতে পারছি না আমি। পরে পরে যখন মানে কোনো মতেই মানাতে পারি না, পরে আমি রাগ করে বলছি তাহলে তুই থাক আমি চলে যাব, এমন নিয়ে বলছে যে তোরে অল্প কিছু খুঁটি দুই চারটা হলেও নেই। তো বলছে আচ্ছা ঠিক আছে নি। যে পরে ওই যখন আম নিছে, নেওয়ার পরে ব্যাগে রাখছে, রেখে পরে আমি আর তাকে থাকতে দিইনি, বাড়ি চলে আসছি। আসি ওই যে 4-5টা আম কুড়াইছে, বাসায় এসে দেখি তার ব্যাগেও আম নাই। হ্যাঁ তার ব্যাগও ফাঁকা। পরে আমি আমি হঠাৎই অসুস্থ হয়ে যাই। তো তখন সেই রাত্রে এসে দেখি যে আমি তো বাসায় এসে খুব অ্যাফ্রাইড ফিল করছি। পরে আমার আব্বু আম্মু বলে যে কী ব্যাপার এরকম তো ঘটনা বললাম। তো বলার পরে বললো যে এখন বাজে এতটা। তা আমি বলছি যে আমি তো বুঝতে পারি নাই। তো যাই হোক, পরে সে রাত্রে আমি ঘুমাইছি, কিন্তু সকাল থেকে দেখি আমার গায়ে ভীষণ জ্বর, মাথা ব্যথা এগুলা এই জ্বর কোনোভাবেই আমার থেকে ভালো হয় না আর কি। পরে বিভিন্ন কবিরাজ করে করছে, ভালো করছে, কিন্তু অনেক সময় লেগেছে আর কি। আজ এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আর ফাইসাল তুমি বলছিলে যে তোমার যাওয়া লাগবে, তো আচ্ছা ঠিক আছে, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আবার সমস্যা নেই, দেখো অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর আজকে আমরা আমার প্রথম অতিথির কাছে শুনবো তার তৃতীয় ঘটনা এবং আজকের শেষ ঘটনা, জাস্ট শুনবো ঘটনা। আমি বিপ্লব আলী। তো আমরা মানে যে ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা বলবো সেটা হচ্ছে ফকির ওঝা, যেটাকে আমাদের গ্রামের সবাই ফকির বলে থাকে। তো তার 2টা ছেলে ছিল, 2টা ছেলে আমাদের সাথেই পড়তো। তার ছেলে 2টা ছিল আবার কিন্তু যমজ। হ্যাঁ, তো আমাদের শুধু তাদেরকে চিনতে যে এর নামে আর ওই এই চিনতে আমাদের 1 বছর কেটে যায়। তারপরে তাদের সাথে অবশ্য একটা ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়। তো তার বাবা ওঝা ছিল, হ্যাঁ জিন হাজির করে মানুষের উপকার করত। তো আমরা সেখানে যেতাম, যেহেতু বন্ধুর বাবা যে কোনো জায়গায় হলে আমাদেরকে বলতো, তখন আমরা যেতাম সাথে। আর যে জন্যই মানে বেশি যেতাম আর কি, যে তাদের যে ভোগ দিত, মিষ্টি, দুধ, কলা, বিভিন্ন রকমের আইটেমস ছিল, সেগুলো আমরা খেতাম। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যেতাম। তো যে একটা আমরা মানে মন কেড়েছে যেটা, সেটা হচ্ছে এক বাড়ির মানে যার কাছে যে রুগীর বাবা একটা কাঁঠাল গাছ কেটেছিল, তাদেরই জায়গায় কাঁঠাল গাছ, কিন্তু তার বাবা কেটে বিক্রি করে দেয়। তো কিন্তু তার বাবা জানতো না যে সেই গাছে এমন একটা জিন আছে। তো সেখানে গাছটা কাটা বিক্রি করার পরে তার মেয়ের গায়ে ওই জিন হাজির হয়ে বলে যে আমি ওই গাছ কাটলি কেন, আমি তোর বংশের কাউকে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলবো, বিভিন্ন ধরনের করে আর কি। তো অনেক হয়, পরে এলাকায় হয় যে এই গাছ কাটার জন্য এমন হয়েছে। তো
সেদিনকে একটা ইয়া করা হয় যে এই দিনে ওর ইয়াটা ইয়া হবে, গা থেকে নামিয়ে দেওয়া হবে। আচ্ছা তো আমার এই বন্ধুর বাবার ইয়াতে, হ্যাঁ, তো আমরা সেখানে ইয়ে করি, যাই। যাওয়ার পরে তার গায়ে যখন মানে ইয়ে করে হ্যাঁ, হাজির করার পূর্ব মুহূর্তে যে ওরা যে মন্ত্র যাই হোক ওরা পাঠ করে, তো সেই সময়টাতে জায়গাটা অনেক শুনশান একটা ফিল হয়। মানে বাড়ির কিন্তু বারান্দা না ছাড়া উঠোন এমন জায়গায় করে, কিন্তু জায়গাটা অনেক থমথমে একটা শীর্ষানি ইয়ে হয়, মনে হয় যে কি আর ভারী হয়ে গেল এমন একটা মনে হয়। তো ভয় লাগলেও ওই যে মিষ্টি খাওয়ার লোভ আছে, আমরা যাই। তো মানে ভয় লাগলেও ব্যাপারটা আমরা আনন্দ ইয়ে করি, উপভোগ করি। তো গিয়ে দেখি যে ইয়ে করছে, হাজির করছে। তখন আর বললাম তো যেখানে তখন হাজির হয়, তো জায়গাটা ইয়ে হয়ে যায়। তখন সেখানে কুকুর বিড়াল, অনেক বাড়িতে কুকুর বিড়াল থাকে, তো কুকুর বিড়ালগুলো ছুটাছুটি করে, থাকে না, আশেপাশেই থাকে না, ঘরের এদিকে যায়, চাতালে উঠে বিভিন্ন ইয়াকের আঙ্গে ভঙ্গের, মানে আশপাশে থাকতে চায় না তারা, হয়তোবা তারা বুঝতে পারে নাকি জানি না, থাকতে চায় না। তো এভাবে ইয়ে হয়। তো হাজির করে, করার পরে তাকে জিজ্ঞেস করে যে কেন তুমি এখানে আসছো আর এইভাবে ইয়ে করছো। তো তখন সে বলে, তার মুখ দিয়ে ইয়ে হয় আর কি, বলে যে ওই গাছ কাটলি কেন, ওই গাছ আমার, এমন সে দাবি জানায়। আবার বিভিন্ন ইয়ে করে যে তুই এই গাছ কেটেছিস। তো যখন ফকিরে জিজ্ঞাসা করে যে তুই কি নিলে যাবি তাহলে এখান থেকে, তুই এখান থেকে যাবি তো? তো বলে যে না আমি যাব না। প্রথমত খুবই শক্তভাবে সে বলে যে না আমি যাবই না, এমন একটা প্রস্তাব ফেলে, হ্যাঁ এরকম বলে যে না আমি যাবই না। পরে যখন তারা চোখে পানি দিত, আমাদের ইয়াতে দেখা, চোখে পানি দেয়, তখন সে অনেক চেঁচামেচি কান্নাকাটি করে যে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব চলে যাব। তখন এই বলে, তখন আবার সে প্রস্তাব ফেলে যে ইয়ে চলে যাব কিন্তু আমাকে গরু দেয়া লাগবে কি ছাগল দেয়া লাগবে, এমন সে ইয়ে করে। পরে আস্তে আস্তে যখন যে ওঝাটা যখন তাদের ইয়ে আছে, তো হ্যাঁ, তো যখন বেশি ইয়ে করে তখন আস্তে আস্তে ও নিচে নামে, তখন যে না এখন আমি ছাগল নেব, অনেক রকমের বাহানা দেখায়। আবার বলে না এখন আমি মুরগি নেব, এমন আবদারও দেখায়। তো শেষ পর্যন্ত সে বলেছিল যে ইয়ে আমি মুরগি নেবো, এমন কিছু বলেছিল। তো যাই হোক, পরে বললো যে ঠিক আছে তাহলে তুমি এখন চলে যাও। তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, এমন বলে, কিন্তু 5 থেকে 7 মিনিট এরম নীরব হয়ে থাকে। থাকার পরে আবার আসি, হাজির হয়, আবার বিভিন্ন ধরনের ঝামেলা করে। কিন্তু ফকির সে তো বুঝতে পারে যে আসলে সে যায় নাই, ওর ইয়েগুলি দেখে যে আসলে কি কি করছে এমন। তো এক পর্যায়ে গিয়ে বলে যে আচ্ছা তুই কি যাবি না? তো বলে যে না আমি যাব না। সে আবার পুরো মুহূর্তের জায়গায় চলে যায়, না আমি যাব না। মানে যখন পানি ছিটানো বন্ধ করে, চোখে পানি দিলে অনেক জ্বালা অনুভূতি হয়, সে ফকিরের কাছ থেকে আমরা শুনেছি, মানে আমার বন্ধুর বাবার কাছ থেকে শুনেছি অনেক জ্বালা পোড়া হয়। তো তখন বলে যে না আমি যাব। আবার এমন অনেক ইয়ে করে, আবার বিভিন্ন রকমের ইয়ে দেখায়, ফকিরকেও ভয় দেখায় যে তোর ইয়েও আমি শেষ করে দেবো, কিন্তু আমাকে ছেড়ে দে, আমাকে ঝামেলা করিস না, এমন অনেক কথাবার্তা সে বলে। তো বলার পরে এক পর্যায়ে যখন ফকিরটা শক্ত হয়, তখন বলে যে আচ্ছা আমি চলে যাব। তখন ফকিররা তো বুঝতে পারে যে না এবারও যায় নাই, আমাকে বিভ্রান্তর মধ্যে ফেলছে সে। তো বলে যে তুই যে যাবি একটা হ্যাঁ প্রুফ করে চা যে আমি চলে গেলাম, এমন একটা। তো বলে যে আচ্ছা আমি চলে যাব, তো ঠিক আছে আমি একটা ইয়া করে যাব। তো বলছে এমন কিছু করে যাবে যাতে সেটা আমরা দেখতে পাই আর কি। তো সে চলে গেল, কিন্তু চলে যাওয়ার সাথে সাথে যে রুগী ছিল, রুগীটা মানে একটা আওয়াজ করে, একটা বিকট আওয়াজ করার পরে সে জ্ঞান হারায় ফেলে, এমন ইয়ে হয়। হওয়ার পরে দেখি হঠাৎ করে যেখানে রুগী দেখছি তার পাশে বড়ই গাছ ছিল, ওই বড়ই গাছের অর্ধেক ইয়েটা ভেঙে মাটিতে পড়ে গেল সাথে সাথে। তো এই ইয়েতে আমার সবচাইতে যে আমি অনেকগুলো দেখছি, এটাই ইয়ে লাগলো যে একটা বড়ই গাছের সে প্রমাণ দিয়ে গেল যে না ইয়ে ছিল, হ্যাঁ চলে গেল। তো তারপর থেকে অবশ্য আমি আর কোনোদিন যাই না, আমার ভিতরে ভয় ঢুকে গেছে, আমি আর যাই না। আচ্ছা ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এখানে এসে ঘটনা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এপিসোড, দেখা হবে আগামী এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসতেই থাকবেন। খোদা হাফেজ।